জাতিসংঘের মহাসচিব আসলেন, আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের দামানো। মনে হলো বাংলাদেশের ধর্ষণ জিনিসটা ছিলই না, হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে। প্রফেসর ইউনূসের সরকার দেশ চালাইতে পারতেছে না। প্রফেসর ইউনূসের আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে, ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হইয়া গেছে, আর তারা সব ঝেপে পড়িচ্ছে মায়াদের উপরে, তাই না? রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে, দেখেন। শুধু এটা না, আরো দেখেন। আপনারা মনে করেন তো আগে কখন এরকম দেখেছেন? মুরব্বীদেরও জিজ্ঞেস করেন, দেখেন নাই। তার মানে ধর্ষণ প্রচুর বাড়িছে প্রফেসর ইউনূসের আমলে, তাই না? তাই তো মনে হচ্ছে, তাই না? আসেন দেখি তথ্য কি বলে। বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ এই 2 মাসে নির্যাতিত নারী 294, নির্যাতিত, ধর্ষিত নাকি ধর্ষণের শিকার 96 জন, এর মধ্যে 44 জন শিশু, মানে 1 মাসে 22 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। খুবই দুঃখজনক ডেটা, আমাদের সকলের সমবেদনা, আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত। আসেন এবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি। 2023 সালে 8 মাসে ধর্ষণের শিকার 493 জন শিশু, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে 47 জন কন্যা শিশু। ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে 8 মাসে 540 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, মানে মাসে প্রায় 68 শিশু ধর্ষণের শিকার হইতো সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ ধনধান্যে পুষ্পে ভরা ছিল। তাহলে এখন কেন বামেরা খেপে উঠলো? দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে, দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি ছাড়াই লাঠি ছুঁড়ে মারতেছে, দেখেছেন? এই যে জামা ছিঁড়ে দিচ্ছে, মারতেছে, এটা হলো পুলিশ। এবার দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে। পুলিশটাকে দেখে এত মায়া লাগিছে, বলতেছে যে আমি তো রোজা আছি, আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে, আমাকে ওষুধ দিবে। কি মায়া লাগতেছে দেখেন, এই কিভাবে মারছে তাকে, দেখেন এই বামেরা মারছে। একজন অতিরিক্ত বাবাসী আমার বুক ভরা লাথি মারছে, একবার বুক বরাবর, হঠাৎ করে পিছন থেকে লাথি মারা শুরু করে পিছন দিয়ে। আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছি আর কি, হাত দিয়ে ডালার লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি, আপনারা আসেন। হঠাৎ করে লাথি মারছে আমার, এই আমি রোজা রাখছি, রোজা ভাঙা যাবে না, এখন হাসপাতালের জন্য আছে। কেন বামেরা এখন হারকিউলিস হয়ে উঠলো? আসেন এটা বুঝে দেখি। সাফল্য দেখা যায় মাত্র 4টা জিনিসে। অর্থনৈতিক পরিস্থিতি, মানে আপনার খাবার টাবারের দাম কেমন, জিনিসপত্রের দাম কেমন, দাম কমিছে জিনিসের, কমিছে, তাই না? সবুজ টিক চিহ্ন দেন এডিটর সাহেব। দুর্নীতি, এটা দেখে দুর্নীতি করে এই সরকার, তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না, এখানেও সবুজ মার্ক ঠিক দেন। 3 নাম্বার, জনগণের আস্থা আছে কিনা, মানে যেটা ভোট টোট দিয়ে তৈরি। এই সরকার যদিও ভোটে আসেনি, কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না, তাই না? আছে, অবশ্যই আছে, এখানেও টিক মার্ক দেন, মাশাআল্লাহ। বাকি থাকলো কি? 4 নাম্বার কি? অপরাধ প্রবণতা। এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটর সাহেব, এটাই এখনো পর্যন্ত আমরা টিক চিহ্ন দিতে পারতেছি না। অপরাধের মধ্যে বিশেষ করে বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয়, সরকারের জনসমর্থন কমে দেয়। এগুলো আমার বানানো কথা না, এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত। তাহলে প্রফেসর ইউনূসের সরকারকে বাম্বু দেওয়ার সবচেয়ে কার্যকর কৌশল কি? আপনি যদি হাসিনা হইতেন কি করতেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন, যত না খারাপ তার চেয়ে বেশি দেখানোর চেষ্টা করতেন, তাই না? পারলেন নিজের টাকা দিয়ে অপরাধীর সাথে চুক্তি করে খুন খারাপি দস্যুতা করতেন, তাই না? আওয়ামী লীগ তো 600 ডাকাতকে ভাড়া করেছিল, তাই না? মনে আছে না? ধরেন ঢাকা শহরে তো কয়েকশো মাস্তান আছে, তাই না? আমি এর মধ্যে 200 মাস্তানকে আলাদা করে কথা বলতাম। আর আপনার রাজনীতি করলে চিনবেন সবাইকে, কে কি কইরা খায়, কে মাস্তানি করে, কার শত্রু কে, এগুলো সবই জানতেন। একজনকে ডেকে কইতাম যে এই এদিকে এদিকে, তোরে তো উই খাইয়া দিতে চায়, তাই না? উই কবি হ ভাই, তাই তো। তো শত্রুর তো শেষ রাখতে নাই, বুঝিস না? আমি তো তোকে অনেক পছন্দ করি, খাইয়া দে। হ্যাঁ, খাইয়া দিয়া 2 মাস ঘুরে ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি, টিকিট করে দিতেছি, আরে টাকাটা রাখ, আমি সামাল দিতেছি, লাগাই দিতাম খুনাখুনি, শিখে দিচ্ছি না সব টেকনিক। এটা রিস্কি, টাইম লাগে, অনেক টাকা লাগে, এটা রিসোর্স ইন্টেন্সিভ গ্যাঞ্জাম। হাসিনার জন্য ডাল ভাত, তবে আমাকে দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম, যদিও জানি ক্যাঙ্কা করে এটা। সংখ্যায় অনেক করতে হয় এই কাজ, আবার মাঠে পুলিশ থাকে, এজেন্সি থাকে, ইনফরমার থাকে, ফাঁস হইয়া যেতে পারে এই পরিকল্পনা, তাহলে তো সারা। আর ধরেন বরগুনায় 2টা খুন হইলো, ঢাকায় চাপ পড়বে না। তবে এজেন্সিগুলো এই খেলা করে খেলে। সাত্তার সরকার এইভাবে ফেলাইছিল এজেন্সি, আমি ঘটনা জানি, শুনেছি, মানে যাদেরকে দিয়ে করেছিল তাদের কাছেই শুনেছি, একদিন গল্পটা কমুনি। কিন্তু যাই হোক, যেটা কোনো রিস্ক নাই, সংখ্যায় অনেক লাগে না, একটা হইলেই চলে, একটা
জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয়, সেটা হইতেছে ধর্ষণ। এইটারে ঠিক মতো রান্না করতে পারলে কেল্লা ফতে সরকার পইরা যাবে। সরকার এটা থেকেই তো পারবে না। কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে, কেউ জানে না যে এই কাজ করতে যাইতেছে। কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি। প্রফেসর ইউনূসের জায়গায় চেঙ্গিস খানের বসাই দিল, সেও ঠেকাইতে পারবে না। এটা এই কাজটায় হাসিনার দল মাস্টার, পোস্ট ডক্টরেট করা। সে এইটারে পলিটিসাইজ করে, উইপেনাইজ করে ধর্ষণকে তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি আওয়ামী লীগের দেখতে পারেন না, তাই এই কথা বলেন। খারাপ খারাপ, আপনার মুরব্বীদেরকে একটু জিজ্ঞেস করেন, এই ঘটনা আপনি দেখেননি, সেজন্য কয়ে দিতে হচ্ছে। আপনাদের পুরান একটা ইতিহাসের গল্প বলি। 97 সালের 24 আগস্ট দিনাজপুরের 10 মাইল এলাকায় 16 বছর বয়সী কিশোর ইয়াসমিন, তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের পরে হত্যা করে। এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তড়িঘড়ি করে ময়নাতদন্ত এবং দাফনের ব্যবস্থা করে। তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচন্ড বিক্ষোভ, তারপরে সারা দেশে বিক্ষোভ। 5 দিন পর এই মরদেহ কবর থেকে তুলে আবার পুনরায় ময়নাতদন্ত করা হয়, মামলা দায়ের হয়। এই আন্দোলন দেশব্যাপী ছড়ায় পরে বিশাল একটা গ্যাঞ্জাম হয়। এটা দেশব্যাপী ছড়ায় দেখে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তখন বিএনপি ক্ষমতায়। দিনাজপুরে কারফিউ দিতে হয়, থানা আক্রমণ হয়, 4 জন মারা যায়। ইয়াসমিন ধর্ষণ মামলা কেন এত সেন্সেশনাল হয়ে ওঠে, এটা একটু বুঝে দেখি। সব অনেক তো ধর্ষণ হয়, সবগুলো সেন্সেশনাল হয়, এটা কেন সেন্সেশনাল হইলো, কেন হইলো? আসেন, এটা কার এলাকা? এটা আওয়ামী লীগ এলাকা চিরদিনের জন্য। 1991 খালেদা জিয়া ক্ষমতায় কিন্তু দিনাজপুরের 6টা আসনের মধ্যে 5টা আওয়ামী লীগের, একটা জামাতের, বিএনপি শূন্য। আচ্ছা বলেন তো, প্রশাসন, পুলিশ এইসব ওই সময় দিনাজপুরে কারা? বিএনপির লোকেরা যাবে? যাবে না, সব আওয়ামী লীগের লোক, সব ওরা আওয়ামী লীগ। যে পুলিশ ধর্ষণ করছিল ওটা আওয়ামী লীগ ছিল। কেন বলতেছি? এই কেস সেন্সেশনাল হয়ে ওঠার 2টা কারণে। এক, ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, বলে এটা ধর্ষণ হয়নি। আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা। এই 2টা ঘটনা সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয়। যেই ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন, সাবেক ছাত্র ইউনিয়ন, রাজশাহী মেডিকেলের ছাত্র। আমি যখন ফার্স্ট ইয়ারে, সে তখন ফাইনাল ইয়ারে। ডাক্তারের নামে আলামত লুকানোর মামলা হয়েছিল। 96 হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস ফিরে দেয়। ইয়াসমিনের কাছে সাজা হয়, পুলিশের ফাঁসিও হয়। কি জন্য হয় জানেন? সাজা কি জন্য হয়? ধর্ষণের দায় না, হত্যার দায়। মামলার কাগজ উঠে দেখতে পারেন, আমি মিজা কথা কইতেছি না। ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া 2004 সালে। 1996 হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন, হাসিনা জিতে। তো আমি লিখি ইয়াসমিন তো ধর্ষিতা হয় নাই, তুই তো ছেড়ে দিছু ডাক্তারকে, কাগজে কলমে তো তাই। ইয়াসমিন স্তম্ভ করে কে? সিপিবির মহিলা পরিষদ, দেখেছেন? একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপনাইজ করতেছে আওয়ামী লীগ, করতেছে এই সিপিবি, ছাত্র ইউনিয়ন, এদেরকে দিয়ে ধর্ষককে গ্রেপ্তার করছে, দ্রুত বিচারের জন্য মামলা করছে। বামের আর কি চায়? ওরা বলুক আর কি চায়, বলতে পারবে না। আসিয়ার ধর্ষণ কেন হইলো? এখন তো আসিয়ার মারে আর বাবারে ধরতে হয় যে কেন ওই মাইয়ারে বিয়ে দিছো কেন ওই বাসায়। আসিয়ার বোনের স্টেটমেন্ট শুনেছেন? শুনে আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল। আমার বোনের এই ঘটনার সাথে আমাদের শ্বশুর বাড়ির সবাই জড়িত, তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। করছিল মানে পেছন থেকে এসে জড়াই করছিল, আমি বাড়িতে জানাইছিলাম এবং ওখানেও জানাইছিলাম, কিন্তু ওখানে কেউই আমার কথা বিশ্বাস করেনি। বাড়িতে জানাইছিলাম, আব্বু আম্মু আবার আমার বুঝে আবার দিয়ে বেড়াইছিল। আমি অনেক ভয় পাইছিলাম, এর জন্য আমার বোনটা আমার সাথে দিচ্ছিল। আমি জানতাম না যে আমার বোন আমার সাথে গেলে তার সাথে এরকম হবে না। আর বেলা হচ্ছে আমরা 3 জন ঘুমাইছিলাম, দরজা দিয়ে ঘুমাইছিলাম, 8টার পরই ঘুমাই গেছিলাম। তারপরে আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল, এর জন্য আমি কিছু ঠিক পাইনি। একদম ফজরের একটু মানে সকাল হওয়ার একটু আগে উঠছি, উঠে দেখি যে ও ফ্লোরের উপর পড়ে রয়েছে আর হচ্ছে দরজা খোলা। তারপরে আমি বাথরুমেতে আইছি, আসে ওরে উঠেছি, দরজা দিয়েছি, দরজা দিয়ে ওরে উঠে খাটের পরে রাখছি। কোনো ঘুমাই গেছিল নাকি অজ্ঞান হয়ে গেছিল জানি না, কিন্তু নড়াচড়া লাগে ও উঠছিল, উঠে কয়ে আবার আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালাপোড়া করতেছে। তো করার পরে আমি ভাবছি ফ্লোরের পরে পড়ে রয়েছে, তার জন্য এরম লাগতেছে। তারপরে আমি ওরে বসে তুই চুপ করে ঘুমাই পড়, তারপরে ঘুমাই পড়ছিলাম। আর ওর কি হয়েছিল তা তো আমি অত খেয়াল করিনি, ঘরে লাইট ছিল না, গোলায় টোলাই দাগটাকে সব দেয়নি। তারপরে ভোরে উঠে ও কাঁদতেছে আর হচ্ছে ডেকে বেগে নিঃশ্বাস নিচ্ছে আর হাত পাও কেউ রাধে হচ্ছে, গাল দিকে যা উঠছিল। এরপর আমি ওর কাছে শুনছি যে তুই রাত্রে এরম করলি, আবার হুনুরম করতেছিস, তোর কি সমস্যা? তারপরে ও বললো যে সবাই আমার সাথে এরকম করছে, ভাইয়া হচ্ছে দরজা খুলে দিচ্ছে। তা আমি করছি যে তোর সাথে এরকম করলো, তা আমি তো টের পেলাম না, করলে যে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিল। মনে করেন যে ও প্রায় মারাই গেছে, ওরা মনে করছিল যে ও মরেই গেছে, এর জন্যই মানে ওরা ছাড়ছে না, কেউ টের পেয়েছিল এর জন্য ছাড়ছে। ওর খালি পেটে নিঃশ্বাস আছে আর গোলা দিয়ে ঘা হয়ে গেছে। মনে করেন ও যতটুকু কষ্ট পাইছে তাকে তো ফাঁসি দিলেই তো কমই শাস্তি, তাকে সবার জন্য ফাঁসি হয়। আচ্ছা বলেন তো, এটা কি কোহেরেন্ট স্টেটমেন্ট? খুব সম্ভাবনা আছে আসিয়ার বোন পার্ট অফ দ্য ক্রাইম। কেন? এটা শোন, আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে।
তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে, আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে, আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? মানে আমি তো ওইটাই বলি না, আমি বলছিলাম আমি ঘুমাইছিলাম, হ্যাঁ। ও যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ও ওইখানে পড়ে রয়েছে, এইটাই বলছি। আপনি বলছেন যে সিহারির পরে, আবার বলছেন রাত 2:30টা, এটা মানে টাইমটা আসলে মানে বলেন যে হ্যাঁ। আমাকে দিক তো সিয়ারি খাই দুটের দিক, হুম। আর তারপরের কথা বলছি। আচ্ছা, একটু আপনি একটু মানে প্রথম থেকে মানে রাত থেকে কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে বলেন তো। আমরা রাত্রি 3 জন ঘুমাই গেছিলাম, 8টার দিকে ঘুমাইছিলাম। হ্যাঁ। আমি আমার জামাই আর আমার বোন, হুম। আর আমার বোন হচ্ছে আমার পাশে ঘুমাইছিল। হুম। তা আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। আপনি আসিয়ার বোন, আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে। এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে, আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, আমি কিছু জানি না, আমি সকালে উঠে দেখছি এটা। কিন্তু আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে, আমি তাহলে তো হবে না। আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা, সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনি যদি এরা ভুল ভাল কথা বলেন তাহলে আমরা আলাদা বক্তব্য দিতে আমাদের এখানে যা দিত না টোটালি কিন্তু তাহলে আপনি তো এই কি মাগুরা নিউজে আছেন না, আমি আসছি মাগরানি হচ্ছে, আমি দৈনিক ঘরে ডাকে আছি। কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন, বিষয়টা সেইভাবে আসলে বলতে হবে। আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু বরঞ্চ আপনার এই আপনি যদি তাহলে বলে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার নিকটেই, বিবাদ কিন্তু আপনার। আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াইতে পারবেন না, আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার। তার মানে উনি একবার বলতেছে কি জানেন, আমি টয়লেটে গেছিলাম তখন ধর্ষণ হয়েছে, একবার বলতেছে আমি আমরা খুব বিভ্রান্তিতে আসছি, বারে বারে আপনাদের কাছে আসতেছি শুধু এই একটা কারণে। কিন্তু মানে আপনি আপনাকে যদি খাওয়াই থাকে আপনি বলেন যে আমার খাওয়াইছে, আমি কিছুই জানি না, সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা। কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমাদের বাংলাদেশের লোকেরা, আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায়, মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল? পড়েছিল আপনি 8টার সময় ঘুমাইছেন, তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভেঙেছে? তার ভিতরে আপনি কিছুই জানেন না, আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন, কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্সে বলেন। এই আপনার ভাই, এগুলো আপনার ভাই, আমরা আপনার বোন, আসি আমার বোন, আসি আমাদের বোন, আমি নিজের এখন আসি। আপনি আপনি যদি এই কথা উল্টো পাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছে আপনার কথাই। রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে, এই খাওয়াইছে আপনার কে মনে হয়, কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি? খাওয়ার সময় তো আমি আর আমার শাশুড়ি ছিলাম। আচ্ছা, দুজনে একসাথে। তা আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আমার সংসার করছেন, আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে, মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে? আমার শাশুড়ি, শ্বশুর তো খাওয়ার সময় থাকে না, আমার শাশুড়ি তো থাকে। তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে ওনারা তো সবই জানে। তা আপনি কি এটা কখনো কি মেডিসিন আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ির 3 দিন বাইরে থাকার কথা না, সবাই তো উনি অ্যারেস্টের কথা, আপনি কি এটা আমাদেরকে জানাইছেন, সোশ্যাল মিডিয়াতে জানাইছেন? জানাইছেন শোনা, এই যে আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের বড়িতে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে, তাই তো এটা পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে, আপনার কি মনে হয়? মানে ওই যে আমার সাথে আর কথা ছিল, কিন্তু আমার সাথে পাইনি বলে আমার মানে আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি, বা কোনো টাকা পয়সা চাইছিল দেন নিয়ে এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে আমাদের কাজ করতে? আসিয়া আপনাকে কি বলছিল যখন আপনি তখন আসিয়া আপনার কি বলে? আর ভাইয়া আছে তো প্লেট আছে, আমি বলছিল আমি ঘরের ভিতর ছিলাম, তাহলে আমি কিছু টের পেলাম না। আমার হচ্ছে ঘরের বাইরে গিয়েছিল। এরপর থেকে তো আসিয়ার জ্ঞান না, মানে ওইটুকু সময় ও অস্থির হয়ে যাচ্ছিল, আর তখন আপু আসছে বাইরে, আপুর সামনে বাইরে। আমার বাসা যশোরে, আমি যশোর থেকে আসছি। আমি শুধু ওনার একটা ভিডিও দেখে আসছি যে উনি উল্টো পাল্টা কথা বলতেছে, এই সঠিক জানা না। সঠিক কথাটা বলেন বলেন। আমরা ঘুমাইছিলাম, 8টার পর আমি ঘুমাই গেছি, আর বন্ধু আমার সাথে ঘুমাই গেছিল। তারপর এর মধ্যে ঠিক পাইনি, কিন্তু দৈনিকে সেরি খাওয়ার জন্য সবাই ডাক দেয়, কিন্তু সেরি খাওয়ার জন্য কেউ ডাক দিচ্ছিল না। দৈনিক সেরির পর উঠছি, সকাল অব্দি সেই সময় উঠে দেখি ও মেঝেতে পড়ে রয়েছে, দরজা খোলা ছিল। তা আমি ওরা বাথরুম থেকে দরজাটাই ওরা উঠেছি, খুলে ভিতরে রাখছি, মানে জ্ঞান গেছিল না ঘুমাই পড়ছিল জানি না, কিন্তু নাড়াচাড়া লাগার কারণে উঠে গেছিল। উঠে করছে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালাপোড়া করতেছে, আমি ভাবছি খোলার পরে পড়ে রয়েছে এর জন্য উঠে গেছে। তারপরে ও ঘুমাইছিল না কি জানি না, আমি কিন্তু চুপ করে ঘুমাই পড়।
তারপরে আমি ঘুমাই গেছিলাম। সকালে ভোরে 6টার দিকে বসে কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। তারপরে আমি বলছি কি হয়েছে তোর, ওরকম কাঁদতেছিল রাত্রেও, আবার হলুরম করতেছি, সাতপাও করে আদা যাচ্ছে। ও তারপরে করছে মানে টাওয়ারের বসে এরকম করছে আর হচ্ছে বাইরে দরজা খুলে দিছিল। আমি করছি আমার এই ঘরের ভিতরে হলো, আমি তো কিছু টের পেলাম না। বলছে আমার ঘরের বাইরে। আপনাকে একটা ছোট প্রশ্ন করি, কিন্তু আপনি এর আগে টেলিভিশন থেকে আপনি ইন্টারভিউ নিয়েছে, আপনি বলছেন যে রাত 8টার দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে, আপনি মানে এই মাঝের এই কথাগুলো আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ। এটা মাঝের যে কথাগুলো এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? আমারও তো ভয় দেখানো হয়েছিল। মানে কথাগুলো যে বলছেন এটা আপনি শিখাই দিয়েছেন নাকি আপনি নিজের থেকে বলছেন? তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন, এটা তো আপনার বলা তো অন্যায় হয়েছে। তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও 100 বার দেখেছি, 70টা কেন না আসলে এখানে 10 থেকে আছে, আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি, ঠিক আছে? ভয়তে সবকিছু উল্টো পাল্টে গেছে। এক কথায় মানুষ সবসময় বারবার জিজ্ঞাসা করে মাথার ভিতরে উল্টো পাল্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আপু, শুনো আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমিয়েছিলেন সকালে এটা হয়েছে, আপনি এটা বলবেন। কিন্তু মাঝের কথাগুলো আপনার এক্সট্রা বলার দরকার নেই, বললে আমরা বিভ্রান্তি হয়ে যাই, ঠিক আছে? যাক, এখন বুঝলেন তো কাহিনী। শুনেছেন ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, একবার এক এক কথা কইতেছে, একবার করে সেরির আগে, একবার করে সেরির পরে, ওরে ঘুমের ওষুধ খাওয়াইছে। কোনো স্টেটমেন্টই আপনি সাবস্টেন্সিয়েট করতে পারবেন না। ওই মুহূর্তে তোর বায়োলজিক্যাল স্যাম্পল নেওয়া উচিত ছিল, রক্ত পেশাব টেশাব নিয়ে পরীক্ষা করে দেখা উচিত ছিল ওর মধ্যে সে আসলে তার ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা। ও কইতেছে আরেক পুরুষ তার পিছন থেকে জ্যাপটে ধরেছিল, তো সে তার ছোট বোনকে ওই জাহান্নামে নিয়ে আসবে। যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে, তাহলে তো ডিএনএ স্যাম্পল পাবেন এখন, তো এখন তো পাবেন না এভিডেন্স। ধর্ষকের বাড়ি তো পুড়ে দিছে পাবলিক, ওইটা আওয়ামী লীগই করেছে। দেখেন ওই দিনে আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম, কে কিসের দোষী। এইবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি যা দিয়া প্রফেসর ইউনূসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছে। আসিয়ার ঘটনা তো সেদিন। আর 2রা মার্চ কেমনে বলে 15ই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে, মানে 15 তারিখ তারা কিছু করবে যখন গুতেরেস থাকবে। এইখানেই আসে বামেরা, এই জন্যই 15 তারিখে গণমিছিল ডাকিছে লাকি একটা। আওয়ামী লীগ আর বাম মিলে ঠিক করে 2 জায়গায় সমাবেশের ডাক দিবে, শাহবাগ আর শহীদ মিনার। এইটা সাহেব দেখান কারা এই গণজাগরণ মঞ্চে 15 তারিখে গণমিছিলের কথা বলেছে। দেখেন আরো দেখেন, একের পর এক দেখেন, দেখেছেন তো 15 তারিখের প্রস্তুতি দেখেছেন আওয়ামী লীগের। আবার দেখান আওয়ামী লীগের সিক্রেট গ্রুপে তারা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে। সাথে নিচে আসে সন্তুল আর্মাকে, যে কিনা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, যার হাতে আমাদের অসংখ্য সৈনিক আর অফিসারের রক্ত লেগে আছে, যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চেয়েছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাহায্য নিয়ে, ইন্ডিয়ান মাল পুরাটা। এবার বুঝেছেন তো প্ল্যান, সব ইন্ডিয়ান মাল, সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনি এক জায়গায় মিলিছে। 15 তারিখের ওই গণমিছিলে সুশীল লীগ, আফসোস লীগ, ছাত্রলীগ সবাই নাম তো দিছেই গণমিছিল, 1000-10 লোক নামানোর পরিকল্পনা নিছিল। অমিত পিয়াল বলেছে না 20 তারিখে এয়ারপোর্ট বন্ধ করে দিয়া ছাত্র নেতাদের আটকাইতে বলেছিল না। আপনি প্ল্যান বুঝেছেন, সব ইন্ডিয়ান মাল নামিছে, মার খাইছে পুলিশ। আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা। দেখেছেন তো সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়েছে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে প্রফেসর ইউনূসের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য। আমি বলছি সিপিবি অফিস আমি দখল করে নেব, ওরা গণমিছিল বাতিল করেছে। ইত্তেফাকের রিপোর্ট শুনুন। হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী 8টি সংগঠন। এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। রাত থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো। পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগই দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার। সিপিবির লোকেরা হারকিউলিস চাইছে, আমার নামে স্লোগান দিচ্ছে, শুনেন। পিনাকির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, পিনাকির বিরুদ্ধে, উগ্রপন্থীর বিরুদ্ধে লড়তে হবে একসাথে, উগ্রপন্থীর বিরুদ্ধে কমরেড গড়ে তোলো ব্যারিকেড, কমরেড। হ্যাঁ, সিপিবির লোকেরা প্রিন্সরা জিগায়েন যে সে আমরা ফোন দিয়া কি কইছে, তারাই জিগায়েন, আমি আর কইলাম না। গ্রেস দিছি কয়েকদিন, প্রিন্স মিয়া জানে কেন গ্রেস দিছি। আমি প্রিন্সকে কইছি ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দেন, লাকিরে আর এম এ আকাশকে বহিষ্কার করেন, শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান, বাকশালে যোগ দেওয়ার জন্য ক্ষমা চান, আর পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া। আমি তারে কইছি আগামীকাল রক্ষা পাইলো, আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নেব। আমি বলছি নিব, আজ হোক কাল হোক, ওটা আমি নিবই। আমি শুধু সিপিবির পুরানা পল্টন না, সারা দেশে সিপিবির অফিস আমি দখল করে নিব। আমি কয়া দিলাম তো, আমি হঠাৎ কোনো কাজ করি না, তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম, হাড্ডি গুঁড়া করে দেবো শালা ইন্ডিয়ান দালালের বাচ্চা। আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা, সিপিবিরে জয় বাংলা করেন, আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। সিপিবি জিন্দা থাকলে আওয়ামী লীগ আবার ফিরবে, আমি কয়া দিলাম, লিখে রাখেন। ইন্ডিয়া আবার ফিরবে, আমি কয়া দিলাম, লিখে রাখেন। যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ। ইনকিলাব জিন্দাবাদ।